এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন হালদার 617। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে বেশ ভালো আছি। বেশ কিছুদিন পর একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি, আর আমার নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলায় মোটামুটি ঘুম থেকে উঠেছি 7:30 নাগাদ। তো প্রতিদিনের মতন আজও আমি বিছানা কাঁথা ওঠাতে দেখলাম যে ভীষণ পরিমাণে ঝুল পড়েছে ঘরে। আর 1 মাসের মধ্যে যদি 1 মাস ঠিকঠাক করে ঘরটা না ঝাড়া হয়, তখন যদি একটা মানুষ ঘরে আসে, দেখে নিশ্চয়ই বলবে যে এই ঘরে মানুষ বাস করে না, কোনো ভূত পেতনি বাস করে। পাকা ঘরে কিন্তু এরকম সমস্যার মধ্যে পড়তে হয় না, মোটামুটি 1 মাসে একবার ঝাড়লেও হয়, না ঝাড়লেও হয়। কিন্তু কাঁচা জাতীয় যেসব ঘরগুলো আছে না, ওই ঘরে কিন্তু প্রচণ্ড ঝুল পড়ে। হ্যাঁ, এখন হয়তো তোমরা অনেকেই আমার কথা ধরবে যে কাঁচা ঘর কোনগুলো আর পাকা ঘর কোনগুলো। আসলে এই প্রশ্নের উত্তর আমারও জানা নেই যে কোনগুলোকে কাঁচা ঘর বলা হয় আর কোনগুলোকে পাকা ঘর বলা হয়। ছোটোবেলা থেকে শুনে আসছি, তো তার জন্যই বললাম। তো যাই হোক, ওসব কথা বাদ দিয়ে আমি কিন্তু এখানে একটা ওড়না দিয়ে ভালো করে মাথাটা পেঁচিয়ে নিয়েছি, কারণ তার আগের দিনই আমি শ্যাম্পু করেছি, আর একটু নোংরা গেলে তো আবার মাথা ধুতে হবে। তো পরপর তো আর মাথা ধোয়াটা একদমই ঠিক না, চুলটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়। আর আমার যেহেতু অনেক বড় চুল, তাই আমি এখানে একটা ওড়না দিয়ে ভালো করে মাথাটা ঢেকে নিয়েছি। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু ষষ্ঠীর পরের দিনের ভিডিও। তো এখানে আমি ঘরের প্রতিটা কোণা ভালো করে ছেড়ে নিচ্ছি, যাতে একটুও ঝুল না থাকে। তো তারপরে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে বিছানার চাদরটা পেতে নেব। আর প্লিজ সবার কাছে অনুরোধ রইল, আমার ফেসটা স্কিপ করে যাও, কারণ গরমের মধ্যে আমার হাল যা হয়েছে দেখো, চুলটা একদম মাথার উপরে বেঁধে তারপর কাজকর্মগুলো করছি। এদিকে ফ্যান অফ করে যেহেতু ঘর ঝাড়তে হয়েছে, তো পুরো স্নান হয়ে গেছি আমি। আর এত বাজে গরম পড়েছে, একটুখানি ফ্যানের নিচে থেকে সরলেই পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। আর তারপর আমি এখানে দুটো খাটই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে ভালো করে বিছানা চাদরটা পেতে নেব। আর মেয়েদের জীবনটা না সম্পূর্ণ আলাদা। বিয়ের আগে বাবার বাড়িটা সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, আর বিয়ের পরে শ্বশুর বাড়িটা সুন্দর করে গোছাতে হয়। জীবনটাই যেন কেমন মেনে নিতে মানিয়ে নিতে আর গুছিয়ে রাখতেই কেটে যায়। জানো তো বন্ধুরা, প্রতিটা মেয়ের বিয়ের আগে অনেক স্বপ্ন থাকে যে তার স্বামী এরকম হবে, কি আর তার স্বামী তাকে খুব ভালোবাসবে, তাকে একটু বুঝবে, তার শ্বশুর শাশুড়ি একদম মায়া বাবার মতন হবে। কত স্বপ্ন নিয়ে আমরা বিয়ে করি, কি তাই তো? ঠিক বললাম তো?
আচ্ছা, তোমাদের যাদের বিয়ে হয়ে গেছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো যাই হোক, আমি ঘর ঝেড়েই এখন চলে যাচ্ছি দোকানে, কারণ বোতলগুলো একটু নোংরা হয়েছে। তো ভাবলাম যে ঘরটাও ঝাড়ছি যখন, তাহলে বোতলগুলোও তার সঙ্গে পরিষ্কার করে নিই। তো এখন যাচ্ছি আমি দোকানে আয়রন পাউডার আনতে। আর তারপর আমি দোকান থেকে বাড়িতে চলে এসেছি। আর বাড়ি এসে দেখো এই যে খাটের নিচে ঢুকে গেছি। ঘাটের নিচে না প্রচণ্ড নোংরা পড়েছে। ভাবলাম তাহলে একেবারে ঘর ঝেড়েছি যখন, তাহলে সব একেবারে নোংরাটা মানে বের করে ফেলি। আর দেখো কি পরিমাণে নোংরা বেরোচ্ছে, কারণ খাটের নিচে তো ঢুকে সবসময় পরিষ্কার করা হয় না, প্রতিদিনই ঘর ঝেড়ে দেওয়া হয়। ওই যতটুকু হাত যায় ততটুকুই ভালো করে পরিষ্কার করে নিয়ে আসি। তো তারপরে আমি একেবারে ঘর ঝাড়ু দিয়েই ঘরটা একবার পরিষ্কার করে নেব। তারপর যেই ঝাড়ু দিয়ে আমরা ঘর ঝাড়ি সেই ঝাড়ু দিয়েই ঝাড় দিয়ে নেব। ঘর ঝাড়া ফুল ঝাড়ুও আছে, কিন্তু আমি সেটা ব্যবহার করিনি। আমি ভাবলাম যে ঝাঁটা দিয়েই একেবারে ভালো করে ঘরটা ঝেড়ে ফেলবো, তাহলে কি হবে, কোনো জায়গায় একটু মানে নোংরা থাকে না। কিন্তু ফুল ঝাড়ু দিয়ে ঝাড়লে না সে তেমন একটা নোংরা যায় না ঘর থেকে। তো তারপরে আমি আবার ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে তারপর চলে এসেছি এখানে রান্না করতে। আর আমার এখন রান্না করার কথা ভেবেই না ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, দিদার যেহেতু শরীরটা খারাপ আর মামিও বাড়ি নেই, তো আমাকেই এখন রান্না করতে হবে। আর আজ একটু করব হালকা পাতলা করে চিকেন। তো চিকেনটা এখানে ধুয়ে টুয়ে নিয়েছি আর সব ধরনের মশলা টশলা বেটে নিয়েছি, মোটামুটি যা লাগে সব কিছু গুছিয়ে নিয়েছি। ঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে। আর ভাবলাম যে একেবারে তাহলে রান্নাটা করে নিই, তারপরেই স্নানটা করব। না হলে দুপুরবেলায় স্নান করে রান্নাঘরে আসতে গেলেই হালাত পুরোপুরি খারাপ হয়ে যাবে। তো তারপরে আমি এখানে মশলাটা ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর আজকে চিকেন রান্নাটা একদম অল্প মশলার মধ্যে করব, কারণ যে গরম পড়ছে বেশি মশলা খাওয়াটা শরীরের পক্ষে খুবই খারাপ। আর দেখো চিকেনের মধ্যে কিন্তু আলু না দিলে আমার একদমই ভালো লাগে না। তোমাদের কার কেমন লাগে আমি সেটা জানি না, কিন্তু আমার চিকেনের মধ্যে আলু না হলে একদমই ভালো লাগে না খেতে। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে যখন দেখবে মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে চিকেন। আর চিকেনটা দিয়ে বেশ ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, কারণ এই চিকেনের কষানোর উপরেই কিন্তু রান্নাটার টেস্টটা লুকিয়ে থাকে। শুধু যে চিকেন সেটা কিন্তু নয়, যে কোনো ধরনের মাংস রান্না করতে গেলে ভালো করে কষিয়ে নিতে হয় মাংস। তো তারপর বেশ কিছুক্ষণ ধরে চিকেনটা কষানোর পরে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। তো তারপর তোমরা যতটা পরিমাণে চিকেনের গ্রেভিটা রাখবে রেখে গরম মশলা দিয়ে নামিয়ে দেবে। তো তারপর রান্না টান্না করে খাওয়া দাওয়া করার পর না প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, তাই একটু রেস্ট নিয়েছিলাম। আর রেস্ট নিয়ে দেখো এখন বাজে বিকাল 5:30। তো তারপরে আমি এখানে গুছিয়ে নিয়েছি আর যাব একটু আমাদের এই সাইডে একটা মন্দির আছে, দক্ষিণেশ্বরের মন্দিরের ডুপ্লিকেট। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদেরকে লোকেশনটা শেয়ার করে দেবো। আর আজ হলো আমার বান্ধবী মানে অমৃতার মেজদির অ্যানিভার্সারি, তো তাই ওরা একটু সেলিব্রেট করবে, তার জন্যই আমাকে বলছিল যে চল তাহলে একটা কেক নিয়ে আসবো, তুইও যাবি সঙ্গে। তাই আমরাও ভাবলাম যে চলো তাহলে একেবারে মন্দির থেকেই ঘুরে আসা যাক। তারপর আমরা চলে এসেছি এই যে গারাপোতা কালীবাড়ি। দেখো একদম দক্ষিণেশ্বরের মন্দিরের ডুপ্লিকেট। আর এই বিকাল টাইমটা মন্দিরে ভীষণ ভিড় থাকে, সবাই এখানে ঘুরতে আসে, কেউ বা পুজো দিতে আসে, কেউ বা মায়ের দর্শন করতে আসে। আর একদম মেইন রোডের পাশেই হলো মন্দিরটা। এখান থেকে নমস্কার দিয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরের পিছনের দিকটায় হলো আছে বড় একটা শিব মন্দির, একদম বাওরের উপর মানে নদীর উপরেই মন্দিরটা তৈরি হয়েছে। আর বন্ধুরা তোমরা যদি এদিকে আসো অবশ্যই কিন্তু গারাপোতা কালীবাড়িতে একবার ঘুরে যাবে, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভীষণ একটা শান্তির জায়গা হলো এই মন্দিরটা। আর ভিতরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, মায়ের ওখানে সন্ধ্যা আরতি চলছে। আর আমি নেক্সট দিন আসলে অবশ্যই চেষ্টা করব মন্দিরের ভিতরটা শেয়ার করার তোমাদের সঙ্গে। আর এটাই হলো এই যে মন্দিরের পিছনের দিকটাই শিব মন্দির, একদম নদীর উপরে শিব মন্দিরটা তৈরি করা হয়েছে। আর মন্দিরটা তৈরি হয়ে বেশ ভালোই হয়েছে, কারণ অনেক বয়স্ক মানুষরা আছে যারা যেতে পারে না দক্ষিণেশ্বর, অনেকটা যেহেতু আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স, তো সেই কারণে একদম দক্ষিণেশ্বরের মন্দিরের ডুপ্লিকেট এখানে তৈরি হয়েছে। আর এই একই শিব মন্দিরের মধ্যে আছে জগন্নাথ, সুভদ্রা, বলরামের একটি মূর্তি, আর আছে একটি শিবলিঙ্গ। আর এই হলো বাওরের উপরেই হলো মন্দিরটা তৈরি হয়েছে। আর এখানকার প্রকৃতির দৃশ্যটা দেখো, তোমাদের সত্যি এখানে আসলে আর যেতে ইচ্ছা করবে না বাড়িতে।
তো তারপর আমরা এখান থেকে নমস্কার দিয়ে ফটো টটো তুলে এখন চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো তারপর আমরা মন্দিরটা ঘুরে, মন্দিরের সাইডেই আছে কেকের দোকান, সেই কেকের দোকান থেকে কেক নিয়ে বাড়ির দিকে চলে যাব। তো তারপর ওদের কেক নেওয়া হয়ে গেছে আর এখন চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো তারপর বাড়ি যেতে যেতে এই যে অমৃতার জিজু আমাদেরকে আইসক্রিম খাওয়ালো। তো ওখান থেকে আইসক্রিম খেয়ে আমরা চলে এসেছি একদম বাড়ির দিকে। আর বাড়ি এসে এখনও ড্রেস কিছুই চেঞ্জ করা হয়নি, তো ড্রেস চেঞ্জ করে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো তারপরে আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি অমৃতাদের বাড়িতে। আর এটা হলো অমৃতার মেজদি আর ওটা হলো জামাইবাবু। আর দেখো এদিকে সবাই ফটো শ্যুট করছে। ফটো শ্যুট করে কেক কাটা হয়ে গেলে আমি চলে যাব বাড়ির দিকে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, কারণ তোমরা যত আমাকে ভালোবাসা দেবে ততই কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবো। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি একদমই একা এগোতে পারবো না। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা।